আবু বাকের মজুমদার, আপনার কাছে জানতে চাই, নিশ্চয়ই ছাত্র রাজনীতি নিয়ে আমরা কথা বলবো, সে কথাই বলছিলাম, কিন্তু তার আগে জানতে চাই বর্তমান সময়ে খুব আলোচিত একটি বিষয় ভারত এবং পাকিস্তান সম্পর্ক। জাতিসংঘে পাকিস্তান এবং ভারত পাল্টাপাল্টি অভিযোগ করেছে, দুই দেশেরই বিভিন্ন চুক্তি বাতিল হচ্ছে। এই প্রসঙ্গটিকে আপনি কিভাবে দেখেন? আমি ভারত পাকিস্তান প্রসঙ্গের আগে আমি একটু পিছনে, বর্তমান যে প্রসঙ্গ তার জন্য আমি একটু পিছনে যেতে চাই। বিশেষ করে যখন 1947 সালে দেশভাগ হয়, দেশভাগের সময় আমরা দেখি যে দেশভাগের যে ফিলোসফির উপর দাঁড়িয়ে দেশভাগটা করা হয়, তখন হচ্ছে যে এক ধরনের ধর্মভিত্তিক দেখানো হয় এবং দেখিয়ে কিন্তু দেশভাগটা করা হয়। কিন্তু এই দেশভাগ করার সময় আমরা দেখেছি যে অনেক ধরনের প্রবলেম কিন্তু ওই সময়টা সলভ করা হয়নি। তো এই 1947 সাল থেকেই আমরা মনে করছি যে পুরো এই সাউথ এশিয়া জুড়ে, বিশেষ করে এই যে ভারত উপমহাদেশ জুড়ে এই নানাবিধ সমস্যা কিন্তু দেখা দিয়েছে এবং দেখা যাচ্ছে। বিশেষ করে এখন যে জায়গায় প্রবলেম, এটা কিন্তু 1965 সালেও প্রায় একই এলাকাতেই আমরা দেখেছি যে ভারত পাকিস্তানের যুদ্ধ হয়। হ্যাঁ, তো এই যে পরিস্থিতি আসলে এই সংকট এখনকার না, এই সংকট দীর্ঘদিনের, এবং এখন যেই সংকটটা চলমান আছে সেটাও আমরা দেখছি যে এই সংকটকে কেন্দ্র করে আপনার সেখানে সিন্ধু নদী যেই পানি চুক্তি, সেই পানি চুক্তি নিয়ে কিন্তু ভারত হচ্ছে বার্গেন করতেছে এবং ভারত এমন একটা তাদের যে মেসেজ বোঝাচ্ছে যে তারা আসলে এই চুক্তিটা বাতিল করতে চায় বা এই যুদ্ধন্দেহী মনোভাবে ভারত কিন্তু আছে। তো আমরা যেটা দেখেছি যে আপনার এখানে যখন 1947 সালে দেশভাগ হয়, দেশভাগের পরে আমাদের যেই বর্তমান বাংলাদেশ, এই বাংলাদেশের উপর যেমন পাকিস্তান তাদের আধিপত্যবাদ এখানে সৃষ্টি করার চেষ্টা করে, পাশাপাশি ভারতও কিন্তু আমাদের উপরে একইভাবে তাদের আধিপত্যবাদ দীর্ঘদিন ধরে বিস্তার করে যাচ্ছে। এবং এই সাউথ এশিয়াতে বিশেষ করে পাকিস্তান এবং ভারত দুইটা রাষ্ট্রই কিন্তু তাদের আধিপত্যবাদ বা তাদের যে আধিপত্য তারা কিন্তু বিস্তার করার সবসময় চেষ্টা করে যাচ্ছে। এখন নিজেরা একটা ক্রাইসিস মোমেন্টে আছে। তো আমরা বাংলাদেশের পক্ষ থেকে আমাদের একটা বার্তা থাকবে যে এখানে আমরা সাউথ এশিয়াতে আমরা সবসময় শান্তিপূর্ণ অবস্থান চাই। বাংলাদেশের বার্তা হচ্ছে সবসময় একটা, আমরা সবার কাছে আসলে আমরা বন্ধুত্বপূর্ণ বার্তাটাই দিতে চাই, এবং কেউ যাতে কারোর উপর যে ধরনের আগ্রাসনগুলো ভারত আর পাকিস্তান দীর্ঘ সময় ধরে এই সাউথ এশিয়াতে চালিয়ে আসছে, বিশেষ করে 1947 পর থেকে দুইটা রাষ্ট্রকে আমরা একই মেসেজ দিতে চাই যে আধিপত্যবাদ থেকে বেরিয়ে এসে শান্তিপূর্ণ। কিন্তু ভারত কি আধিপত্যবাদ থেকে বেরিয়ে আসবে কিনা সেটা যদি ভারত বাংলাদেশ প্রসঙ্গেও বলি আমরা। আচ্ছা, ভারত বাংলাদেশ প্রসঙ্গের কথা বলতে গেলে আমরা দেখি যে বাংলাদেশের মধ্যে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা স্লোগানটা খুবই জনপ্রিয়। আমি যদি আরেকটু ব্যাকগ্রাউন্ডে যাই, দেখবেন যে 15 সালে যখন বাংলাদেশ ভারত একটা ক্রিকেট ম্যাচ হয়, সেই ম্যাচে বাংলাদেশকে সিস্টেমেটিক্যালি হারিয়ে দেওয়া হয়, আমরা কিন্তু সেই ম্যাচটা দেখেছি। এবং সেখান থেকে বাংলাদেশের জনগণ কিন্তু ভারতের উপর এক ধরনের ক্ষোভ তৈরি হয়, ভারতের যে স্টেট মেকানিজম তার উপর কিন্তু একটা ক্ষোভ তৈরি হয়। এবং তারপরে আমরা দেখেছি যে ভারত কিভাবে বাংলাদেশের ইন্টারনাল পলিসি থেকে হস্তক্ষেপ করে। এবং আপনারা দেখবেন যে এখানে আমাদের আবরার ফাহাদ যে হত্যাকাণ্ড, সেটাও আবরার ফাহাদ একটা যখন ভারত নিয়ে কমেন্ট করে, সেখানে আওয়ামী লীগ সরকার বা তার যে ছাত্র সংগঠন ছিল, সন্ত্রাসী ছাত্র সংগঠন, ছাত্রলীগ কিন্তু আবরার ফাহাদকে হত্যা করে। এবং পরবর্তী ওই সময়টাতে আবার 18 সালের নির্বাচনে আমরা দেখেছি যে কিভাবে ভারত হচ্ছে ইন্টারনালি বাংলাদেশের পলিসি ম্যানিপুলেটিং করে, এবং তারপরে তো একদম আওয়ামী লীগ সরকার কিন্তু একদম ভারতের কোলে ঢুকে পড়ে। এই যে পুরো প্যারাটাইমটা, এবং এই যে 24-এর ইলেকশন, 7 জানুয়ারি ইলেকশন, পুরো টাইমটাতে হচ্ছে ভারত যখন বাংলাদেশের রাজনীতি ম্যানিপুলেট করে এবং হচ্ছে বাংলাদেশের জনগণের উপর তাদের আধিপত্য বিস্তার করার চেষ্টা করে, মানুষ কিন্তু এখানে এক ধরনের একটা বাংলাদেশপন্থী, তার বিপরীত একটা রাজনীতি কিন্তু এখানে তৈরি হয়। ফলত বাংলাদেশের জনগণ এই ব্যাপারে ভারত প্রশ্নে বা যে কোনো আগ্রাসনের প্রশ্নে এখন পর্যন্ত আমরা মনে করছি যে একমত। এবং এইখানে ভারতের যে আধিপত্যবাদ আওয়ামী লীগের মধ্যে দিয়ে ভারত বাংলাদেশে দীর্ঘদিন ধরে এই যে তাদের হেজিমনি তৈরি করার চেষ্টা করেছে বা প্র্যাকটিসও করেছে, আমরা বলবো সেই প্র্যাকটিস আগামী বাংলাদেশের জনগণ হতে দিবে না। বিশেষ করে 24-এ গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে যে জেনারেশন তৈরি হয়েছে, আপনারা দেখবেন যে এই জেনারেশন কিন্তু খুবই স্ট্রংলি স্লোগান দিয়েছে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। এই গণঅভ্যুত্থানের মধ্যে একটা খুবই স্লোগান দেওয়ার ফলে কিন্তু আমাদের লাভের বাইরে ক্ষতিও হয়েছে কিছু। আমাদের ট্রানজিশন বাতিল হয়েছে, ভারতের অনেক সুযোগ সুবিধা আমাদের বাতিল হয়ে গেছে। এখানে আমি এভাবে লাভের বাইরে ক্ষতির চাইতে আমি বলবো এইভাবে বক্তব্যটা 24-এর এই যে আমি যে প্যারাটাইমটার কথা বললাম, বিশেষ করে 2015 সাল থেকে 24 সাল পর্যন্ত, এইখানে একটা অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট, মানে ইন্ডিয়ার যে মেকানিজম, তার যে পররাষ্ট্রনীতি, বাংলাদেশের প্রতি তার যে দৃষ্টিভঙ্গি, ওই দৃষ্টিভঙ্গির বিপরীতে বাংলাদেশপন্থী একটা রাজনীতি বাংলাদেশের মানুষের মধ্যে তৈরি হয়েছে। পাশাপাশি 71-ও কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে একই ধরনের সেন্টিমেন্ট নিয়ে, বিশেষ করে 1947 থেকে 1971 সাল পর্যন্ত একই ধরনের সেন্টিমেন্ট, একটা অ্যান্টি পাকিস্তান মনোভাব তৈরি হয়েছে। মানে পাকিস্তানি স্টেটের যে মেকানিজম, বাংলাদেশ প্রতিবাদ যে দৃষ্টিভঙ্গিটা ছিল, এই দুইটা মিলিয়ে আমরা মনে করছি আগামী বাংলাদেশ এবং সেটা সম্ভব না। এর জন্য কারোর সাথে যদি আমার কোনো চুক্তি বাতিল হয়, অথবা হচ্ছে যে তার কারোর সাথে আমার চোখে চোখ রেখে কথা বলতে হয়, বাংলাদেশ প্রস্তুত, এই জেনারেশন আমরা মনে করছি প্রস্তুত। এতে আমরা মনে করছি এটা বাংলাদেশের ক্ষতি। আপনারা দেখবেন যে আমাদের এই যে বিজিবি রিসেন্টলি যে ভারতের 4 জন সেনা বাংলাদেশে প্রবেশ করছে, সেখান থেকে 2 জনকে কিন্তু তারা ধরে রেখে দিয়েছে এবং তারা কিন্তু পায়ে ধরে মাপ চেয়েছে। আপনারা দেখেছেন সেই ভিডিও পরশুদিন ভাইরাল হয়েছে, না গতকালকে ভাইরাল হয়েছে। তো এই যে বাংলাদেশের চোখে চোখ রেখে যেই নীতি,
বা উইন উইন যে নীতি আমরা সেটাকে সমর্থন জানাই এবং 24-এর জেনারেশন এর জন্য লড়ে যাবে।